নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি তোমাদের সামনে মাধ্যমিকের ভূগোল বিষয়ের মান 5-এর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন তুলে ধরবো, যে সাজেশনটি শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্যই নয়, ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। আর আজকে আমি যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে কিন্তু টেস্টে এসেছে। টেস্ট পেপারে প্রচুর সেটে কিন্তু এই প্রশ্নগুলো থাকবে এবং অ্যানুয়ালেও এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে না কেটে শেষ অবধি দেখো, উপকার অবশ্যই পাবে। বন্ধুরা, মান 5-এর ক্ষেত্রে একটা কথা আমি বলে দিই তোমাদেরকে, তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে পড়ো তাহলে কিন্তু দেখবে অনেক কম প্রশ্ন পড়তে হচ্ছে এবং সেই উত্তরগুলো করে আসতে তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। দেখো, তোমাদের প্রাকৃতিক ভূগোলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে বড় প্রশ্ন হবে। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এবং তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল চ্যাপ্টারটা কিন্তু অনেকটা বড়। এই অধ্যায় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রশ্ন উত্তর করবে বলে মনে করছো তাদেরকে বলবো, তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন করতে হবে। তো যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছে, যারা একটু অন্যরকমভাবে খাতাকে রিপ্রেজেন্ট করতে চাও পরীক্ষকের কাছে, তাদেরকে বলবো অবশ্যই তোমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারটিকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্র্যাকটিস করে নাও, যে প্রশ্নগুলো আজকে বলবো। আর যারা দুর্বল মানের স্টুডেন্ট রয়েছে, খুব বেশি পড়ে উঠতে পারোনি, খুব অল্প সংখ্যক প্রশ্ন পড়ে নিজেদের কনফিডেন্স লেভেলটাকে একটু হাই করতে চাইছো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়টিকে ভালো মতো পড়ো। তোমাদের কিন্তু প্রত্যেকটি বিভাগে 4টে করে প্রশ্ন থাকবে। প্রাকৃতিক ভূগোলে 4টে প্রশ্ন থাকবে, 2টি করতে হবে, এবং অর্থনৈতিক পাঠে কিন্তু 4টা প্রশ্ন থাকবে, 2টি করতে হবে। তাহলে কম কোনটা পড়বো আর বেশি বা কোনটা পড়বো সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাবো। প্রথমেই আমরা চলে আসি প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটি রয়েছে এবার নদী এবং হিমবাহ, এই দুটিরই ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য সচিত্র 3টি ভূমিরূপ সহকারে তোমাদের পড়তে হবে। অর্থাৎ নদী ও হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। সেক্ষেত্রে নদীর সঞ্চয় কার্য এবং হিমবাহের ক্ষয় কার্যটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটিই কিন্তু দেখবে অধিকাংশ স্কুলে এসেছে, টেস্ট পেপারেও অনেক সেটে থাকবে এবং অ্যানুয়ালে এই প্রশ্নটি থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবার এটি বাদ দিয়ে আর 2-1টি প্রশ্ন তোমরা যদি দেখে যেতে চাও তাহলে অবশ্যই আমি বলবো হিমবাহ এবং বায়ু এই দুটো পার্টের জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। অর্থাৎ হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। এই পার্টগুলো তোমাদের অবশ্যই দেখতে লাগবে। আর একটি পার্ট চাইলে দেখে যেতে পারো, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। যদিও এই পার্টটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিভিন্ন স্যারেরা বিভিন্ন মানসিকতার মাধ্যমে তাদের প্রশ্ন করে থাকবে, তাই এই প্রশ্নটি দেখে গেলে তোমাদের একদম পুরোপুরি সেফ, যেখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। তো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি বললাম, নদী এবং হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্য মোস্ট ইম্পর্টেন্ট, এই পার্টটিকে পার্ট করে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, উপকার অবশ্যই পাবে। এবার দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বরাবরই বলছি বায়ুমণ্ডল থেকে কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি হয় এবং প্রশ্ন একটু বেশি পড়তে হবে এই অধ্যায় থেকে প্রিপারেশন তুলতে গেলে। প্রথমেই যেটা করবে, উষ্ণতার হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি স্তর সম্পর্কে আলোচনা করো, বা উচ্চতা ও উষ্ণতার তাপমাত্রা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। যে কোনো 2টি স্তর নিয়ে আলোচনা করতে পারে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। বুঝতে পেরেছো? এই পার্টটা অবশ্যই করবে। দ্বিতীয় প্রশ্নটি, বায়ুমণ্ডলের তাপের বা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। এখানে অবশ্যই একটা জিনিস দেখবে, বায়ুচাপের নিয়ন্ত্রক বা বায়ুচাপের তারতম্যের কারণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বৃষ্টিপাতের চিত্রসহ আলোচনা করো। পরিচালন বৃষ্টিপাত রয়েছে, শৈলক্ষেপ বৃষ্টিপাত রয়েছে, ঘূর্ণপাতজনিত বৃষ্টিপাত রয়েছে। তোমরা প্রত্যেকটি বৃষ্টিপাতকে ভালো করে করবে, আর যে কোনো একটিকে খুব ভালো মতো প্র্যাকটিস করে রাখবে। বিশেষত শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কিন্তু একটু ভালো মতো করে দেখে রাখবে। এর পরবর্তী, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। আরও প্রশ্ন রয়েছে, বলছি না যে অনেকগুলো প্রশ্ন করতে হবে এখান থেকে। এর পরবর্তীতে পৃথিবীর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। বা এরকম প্রশ্ন হতে পারে, নিয়ত বায়ু কাকে বলে, বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর সম্পর্ক বা বায়ুচাপ বলয়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে ওজোন গ্যাস কি, ওজোন গ্যাস কিভাবে উৎপত্তি হয় এবং কিভাবে ধ্বংস হয়, এবং ওজোন গ্যাসের গুরুত্ব। এরপরে বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলো কি কি,
মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক কি? আর একটি পার্থক্য দেখবে ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এই শেষের দিকে যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু 3-এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, আবার অনেকাংশে এখান থেকে টুকরো হিসাবে 2ও আসতে পারে। প্রথম দিকে প্রশ্নগুলোই বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাসটা, তাপের তারতম্যের কারণ, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, আর ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব, আর পৃথিবীর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, এ কটি গুরুত্বপূর্ণ রয়েছে। এ কটি তোমাদের পড়তেই হবে। যারা বায়ুমণ্ডল থেকে প্রশ্নের উত্তর করবে ভাবছো, এ কটি তাদেরকে পড়তেই হবে। আর যারা বায়ুমণ্ডলটাকে স্কিপ করতে চাইছো তাদের বলবো প্রথম অধ্যায়টিকে ভালো করে পড়ো, আর বাড়িমণ্ডল চ্যাপ্টারটিকে একটু গুরুত্ব দিয়ে পড়ো। বাড়িমণ্ডল থেকে তোমাদের যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটিকে পড়ো, আর এই সমুদ্র স্রোতের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, এই প্রশ্নটিকে খুব ভালো মতো করে দেখবে। আর একটি এক্সট্রা প্রশ্ন অবশ্যই দেখে রাখবে, জোয়ার ভাটার কারণ ও ফলাফল বা প্রভাব, মানে শ্রেণীবিভাগ সহকারে করবে কিন্তু। এইটুকু পড়ো, তাহলে হয়ে যাবে। তাহলে যারা দুর্বল মানের স্টুডেন্ট রয়েছে তারা প্রথম অধ্যায় থেকে অবশ্যই পড়ে নাও নদী এবং হিমবাহের ক্ষয় এবং সঞ্চয়, আর তৃতীয় অধ্যায় থেকে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, ফলাফল এবং নিয়ন্ত্রকগুলি ভালো মতো করে নাও। আর জোয়ার ভাটাটা দেখে যাও, দেখবে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। আমি যদিও ফাইনালের আগে একটা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো, তবে এই প্রশ্নগুলো দেখে গেলে উপকার পাবে, আর এখান থেকেই কিন্তু ফাইনাল সাজেশন হবে তোমাদের। এবার চলে আসছে আমরা অর্থনৈতিক পাঠে পঞ্চম অধ্যায় ভারত। এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে দেখবে, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। আরেকটি পার্থক্য দেখবে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদী। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাদের দেখতে লাগবে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো, এবং এরই পাশাপাশি ভারতের পশ্চিমাঞ্চলে বা পশ্চিম ভারতে পেট্রোরসায়ন বা পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। আর একটি প্রশ্ন এখান থেকে আসবে, চা, কফি, গম, ধান, কার্পাস চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। চা আর ধানটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এর পরবর্তী প্রশ্ন, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, ভারতে অসম জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো, বা ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি ছিল। এখানে অবশ্যই জনসংখ্যা, পরিবহন, যোগাযোগের যে পাঠগুলো, এই পাঠটা কিন্তু ভালো মতো করে তোমাদের দেখতে লাগবে, জনসংখ্যার অসম বন্টনটা। এরপরে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো। এরপর ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক বা বৈচিত্র্যের কারণ কি, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। এরপরে জল সংরক্ষণ বলতে কি বোঝো, জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। আর 2-1টি প্রশ্ন অবশ্যই দেখতে লাগবে, ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো, ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি, আর ভারতের নগর গড়ে ওঠার কারণ এবং ভারতের নগরায়নের সমস্যাগুলি বা কুফলগুলি আলোচনা করো। এখান থেকে আমি অনেকগুলো প্রশ্ন বলে দিলাম। তাহলে এবার তোমরা বলবে স্যার তাহলে কম প্রশ্ন কোনটা কোনটা করবো। অবশ্যই আমি বলবো পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন বা পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এই দুটো প্রশ্ন। চা, কফি, গম, ধান, কার্পাস, এটাকে একটা চার্টের মাধ্যমে তোমরা পড়ে নেবে। তাহলে এর অনুকূল পরিবেশ এইটুকু পড়ো। আর একটা ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলো যেটা আছে, যে প্রশ্নটা বললাম, ভারতের অসম জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো, বা জনসংখ্যা বৃদ্ধি, বা ভারতের নগর গড়ে ওঠার কারণ বা নগরায়নের কুফল, এই পাঠটুকু পড়ে যাও। তাহলে ওভারঅল যদি দেখা যায়, তাহলে তোমরা যারা দুর্বল মানের স্টুডেন্ট, যারা শর্ট সাজেশন চাইছো, তাদেরকে কটি প্রশ্ন করতে হচ্ছে, মাত্র 6 থেকে 7টি প্রশ্ন করতে হচ্ছে। যেরকম নদী এবং হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ এবং এর নিয়ন্ত্রক পাঠটা তোমরা করছো। এখান থেকে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ এবং পশ্চিম ভারতের পেট্রোরসায়ন বা পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীভবনের কারণ। আর তোমরা পড়ছো হচ্ছে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ, নগর গড়ে ওঠার কারণ, আর চা, কফি, গম, ধান, কার্পাস চাষের অনুকূল পরিবেশ। তবে আমি একটা কথা বলবো, যারা বায়ুমণ্ডলটাকে পড়ছো না, তারপরে হচ্ছে প্রাকৃতিক পাঠটা পড়ছো না পঞ্চম ভারতের দিকে, তাদেরকে আমরা বলবো যে কটি প্রশ্ন আমি বললাম এই কটি প্রশ্নকে কিন্তু গুরুত্ব সহকারে পড়বে। আর অধ্যায় ভিত্তিকভাবে অবশ্যই প্রথম অধ্যায় থেকে যে 2-1টি প্রশ্ন অতিরিক্ত বললাম, এগুলো একটু দেখে যেও, কারণ প্রশ্নপত্র বিরূপ হলে যাতে তোমাদের অসুবিধে না হয়। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা নিশ্চিত সফলতা পাবে, এটুকু বলা যেতে পারে। তোমরা টেস্টের জন্য রেডি করে নাও, অ্যানুয়ালের জন্য কিন্তু এটি হয়ে যাবে। যদিও অ্যানুয়ালের আগে আমি
একটি ফাইনাল সাজেশন তোমায় দিয়ে দিব। আচ্ছা, তোমাদের যদি 3 নম্বর মান এবং 2 নম্বর মানের প্রশ্নের সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর তুমি যদি ভিডিওটিকে ফেসবুক প্ল্যাটফর্মে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।